সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব, উচ্চতর গণিতের। তো প্রথমত আমরা যাই ভেক্টরটা কি। ভেক্টর আসছে রাশি থেকে, অর্থাৎ প্রকৃতিতে যা পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি, অর্থাৎ যার মান নির্ণয় করা যায় সেটাই রাশি। এই রাশির মধ্যে দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিকে দিক রাশিও বলা হয়ে থাকে। তো আমরা সমতলীয় ভেক্টরে আমাদের নবম দশম শ্রেণীর আলোচনায় যে বিষয়টা আলোচনা করব সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথমত কয়েকটা সংজ্ঞা আমাদের ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে ভেক্টর রাশি। আমরা জানি যে ভেক্টর রাশিটা কি, এটা ফিজিক্সের একটা অন্তর্ভুক্ত অংশ। ভেক্টর রাশি অর্থাৎ যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। আমরা একটু বলে নিই সংখ্যাটা, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে। এমন কিছু প্রকৃতিতে রাশি আছে যে সকল রাশিকে পরিমাপ করতে হলে আমার দিকের দরকার, মানের দরকার। যেমন সরণ, ত্বরণ, বেগ, ওজন ইত্যাদি। বেগ, ওজন ইত্যাদি। এই সকল রাশি প্রকাশ করতে হলে তোমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তো আমরা এই যে ভেক্টর রাশিটা শিখলাম, এটা আমরা জানি যে ফিজিক্সের একটা অংশ, পদার্থবিজ্ঞানের একটা অংশ। পদার্থবিজ্ঞানের অংশ যদিও, তারপরেও আমরা জানি সব সায়েন্সের সকল অংশগুলোই গণিত থেকে আলোচনা করা হয়, গণিতের আলোকে আলোচনা করা হয়। আমরা সেই ভেক্টর রাশিটা পেলাম। এই ভেক্টর রাশিটা আসলে কি, কিভাবে থাকে আমাদের এই গণিতে, সেটা আমরা একটু আলোচনা করে নেব। অর্থাৎ এই ভেক্টরটা কিভাবে প্রকাশ করা হয়। প্রথমত আমরা এটাকে আমাদের অঙ্কটা করার সময় বা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার সময় আমরা কিভাবে এটাকে প্রকাশ করব সেই বিষয়টা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো যে প্রথমত আমরা লিখব ভেক্টর প্রকাশের নিয়ম। ভেক্টর প্রকাশের নিয়ম অর্থাৎ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব। ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের কাজ করতে হবে কি, যে এক নাম্বার কাজ আমরা কয়েকটা লিখব যে ইংরেজি বর্ণমালার যে কোনো একটি বর্ণকে মোটা হরফে লিখি। অর্থাৎ যদি একটা ইংরেজি বর্ণমালার যে কোনো একটা বর্ণ নিই এবং তাকে যদি মোটা হরফে লিখি, তাহলে সেটা হচ্ছে ভেক্টর। যেমন আমরা যদি দেখি যে এই একটা ভেক্টর, সেটাকে যদি আমি এভাবে একটু মোটা হরফে লেখার চেষ্টা করি, মোটা হরফে যদি দেখি, তাহলে এটা একটা ভেক্টর। আচ্ছা, তো দেখলাম ইংরেজি বর্ণমালার যে কোনো একটা বর্ণকে মোটা হরফে লিখলে সেটা কি নির্দেশ করবে, সেটা ভেক্টর নির্দেশ করবে। এবারে যাই আমরা যে যদি কোনো ভেক্টর একটা রেখাংকর ক্রিয়াশীল হয়, যদি কোনো ভেক্টর একটি
রেখার উপর ক্রিয়ারত হয় তবে ওই রেখার নামের পর উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা হবে। আচ্ছা, তীর চিহ্ন দিয়ে দেখো সেটা কি আমরা মনে করলাম যে এবি একটা রেখা, ভালো করে খেয়াল করো সবাই, এবি একটা রেখা, এই এবি রেখার উপর একটা ভেক্টর আছে, সুতরাং ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, ভেক্টরকে অবশ্যই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তো আমরা দেখো মানে কোনো রেখার উপর অবস্থিত হলে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কোন দিকে গেছে সেজন্য তীর চিহ্ন দিতে হয়। একটা রেখা আছে, এই রেখার উপর একটা ভেক্টর গতিশীল, সেটা আমরা তীর চিহ্ন দ্বারা বুঝতে পারছি যে এর উপর একটা গতিশীল ভেক্টর আছে। এটাকে যখন আমরা প্রকাশ করব তাহলে আমি বলবো যে যেমন যে এবি একটা রেখা, তার উপর একটা ভেক্টর আছে, এটাকে আমি প্রকাশ করব যে এ বি ভেক্টর প্রকাশ করব। প্রকাশ করতে হবে কিভাবে? এ বি একটা ভেক্টর। আবার ভালো করে খেয়াল করো সবাই, যে যদি কোনো ভেক্টর একটা রেখার উপর গতিশীল থাকে, যদি কোনো ভেক্টর একটি রেখার উপর গতিশীল থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? আমরা এটাকে প্রকাশ করব যে ওই টোটাল রেখাটার নামের উপর একটা তীর চিহ্ন দেব। এখন কথা হচ্ছে তীর চিহ্নটা আমরা কোন দিকে দেব? তীর চিহ্নটা আমরা দেব যে তীর চিহ্নটা আমার রেখার উপরে যেদিকে আছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে গেছি, আমরা এ থেকে বি এর দিকে গিয়েছি, সুতরাং তীর চিহ্নটা হবে আমার এ থেকে বি এর দিকে। ভালো করে খেয়াল করো সবাই, তুমি যদি এটাকে যদি কেউ এভাবে লেখে এ বি, তাহলে আর হচ্ছে না, কারণ আমি গেছি এ থেকে বি এর দিকে, তীর চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে এ থেকে বি এর দিকে, সুতরাং তোমাকে লিখতে হবে এ থেকে বি। আশা করি বোঝা গেছে। এরপর ভেক্টরটাকে অন্য কিছু প্রসেসেও প্রকাশ করা হয়, আমরা দেখি। কোন রেখার উপর একটি নির্দিষ্ট ভেক্টর অবস্থান করলে, একটি নির্দিষ্ট ভেক্টর অবস্থান করলে ওই নির্দিষ্ট ভেক্টরের নিচে দাগ দিয়ে, যেমন ভালো করে করি, কোন রেখার উপর একটা ভেক্টর যদি অবস্থান করে, কোন নির্দিষ্ট একটা রেখার উপর যদি ভেক্টর অবস্থান করে, একটা নির্দিষ্ট ভেক্টর যদি অবস্থান করে, তাহলে আমরা কাজ করব কি, ওই ভেক্টরটার নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করব। যেমন মনে করি আমরা এবি একটা রেখা ছিল, এই রেখাটার উপরে একটা ভেক্টর গতিশীল ভি, তখন এই ভেক্টরটাকে প্রকাশ করতে হবে ওইটার নিচে একটা দাগ দিয়ে। আশা করি বুঝতেছেন শিক্ষার্থীরা। এবার আরেকটা কিছু আছে যে ছোট হাতের বর্ণের উপর ক্যাপ চিহ্ন দিয়ে, ছোট ইংরেজি বর্ণমালার ইংরেজি বর্ণমালার যে কোনো বর্ণকে মোটা, যে কোনো বর্ণের স্মল লেটার, ছোট হাতের বর্ণের মাথায় ক্যাপ চিহ্ন দিয়ে, যেমন এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ। চিহ্ন দ্বারা সাধারণত একক ভেক্টর নির্দেশ করা হয়। আমরা সংজ্ঞায় চলে আসবো একক ভেক্টরের।
তো এই যে আমরা চারটা প্রসেস লিখলাম, এই চারটা প্রসেস যদি দেয়া থাকে কোনো ম্যাথের মধ্যে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা একটা ভেক্টর। আবার ভালো করে খেয়াল করো, যদি কোনো মানে ভেক্টর রাশি প্রকাশের নিয়মটা কি, ইংরেজি বর্ণমালার বর্ণগুলিকে মোটা হরফে লিখে, বড় হাতের বর্ণগুলিকে মোটা হরফে লিখলে সেটা ভেক্টর নির্দেশ করবে। একটা রেখার উপর যদি ভেক্টর গতিশীল থাকে, কোন ভেক্টর গতিশীল আছে আমরা জানি না, তাহলে শুধু রেখাটার নামে লিখে উপরে তীর চিহ্ন দিতে হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ভেক্টর। এরপর হচ্ছে একটা নির্দিষ্ট রেখার উপর যদি একটা নির্দিষ্ট ভেক্টর গতিশীল থাকে, তাহলে ওই ভেক্টরটা লিখে নিচে একটা দাগ দিতে হয়। যেমন এদিকে একটা ভেক্টর রেখা ছিল, তার উপরে একটা ভেক্টর বি গতিশীল ছিল, বিটার উপর নিচে একটা দাগ দিতে হয়, তাহলে বুঝতে হবে যে ওইটা একটা ভেক্টর। ইংরেজি বর্ণমালার যে কোনো ধরনের ছোট হাতের বর্ণকে বর্ণের মাঝখানে যদি ক্যাপ চিহ্ন, এটাকে বলা হয় ক্যাপ চিহ্ন, ক্যাপ বা টুপি পরাই দাগ, ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ লিখলাম, এই তিনটা হচ্ছে ভেক্টর নির্দেশ করে। এখন প্রশ্ন হলো, ভেক্টরটা কার উপর আছে? যার উপর থাকে তাকে ধারক রেখা বলা হয়। ভেক্টরটার দিক কিভাবে নির্ণয় করা হয়, ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে, আমরা দেখলাম ভেক্টর কিভাবে প্রকাশ করে। এরপরে আমরা একটু দেখি ভেক্টরের ধারক রেখা কি, ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে, ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করে, এগুলো আমরা একটু দেখবো। তারপরে আমাদের মূল আলোচনা যাব। দেখো, সংখ্যাগুলো একটু ভালোভাবে জানা থাকলে তোমাদের ক্লাস করতে সুবিধা হয়। যে কোনো অঙ্কের সূত্র যদি ভালোভাবে জানা থাকে, তাহলে সেগুলো খুব ভালোভাবে তোমাদের কি বলে অঙ্কগুলো ভালোভাবে করা যায়। ঠিক সেম এখানে সংজ্ঞাগুলো এবং সূত্রগুলো যদি একটু ভালো করে জানা থাকে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। ধারক রেখা, একটা ভেক্টর যদি কোনো বৃহত্তম রেখার কোনো একটা অংশে অবস্থান করে, ওই রেখাটাকে বলা হয় তার ধারক রেখা। আবার একটু ভালো করে খেয়াল করো, যে কোনো নির্দিষ্ট ভেক্টর বা ভেক্টর নির্দেশক সঠিক রেখাংশ যে কোনো অসীম সরলরেখার যদি অংশ হয়, তাকে ওই ভেক্টরের ধারক রেখা বা শুধু ধারক বলা হয়। আবার ভালো করে খেয়াল করো, যে কি বললাম, কোনো একটি ভেক্টর, কোন একটি ভেক্টর যে বিশেষ সরলরেখার অংশ, তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে সংজ্ঞাটা ক্লিয়ার হবে। কোন একটা ভেক্টর যে বিশেষ সরলরেখা বা যে অসীম সরলরেখা, বিশেষ নামে কিন্তু অসীম লিখতে পারো, যে অসীম সরলরেখার অংশ বিশেষ বা অংশ, তাকে ভেক্টরের ধারক রেখা বলে। মানে করলাম আমরা এই এ আর বি একটা রেখাংশ, এই রেখাংশের উপরে একটা ভেক্টর গতিশীল আছে, সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরটা এবি একটা রেখাংশ, এই রেখাংশটা অবশ্যই একটা বিশাল রেখার বা অসীম রেখার অংশ বিশেষ তার উপরে অবস্থিত। যদি এরকম হয় যে কোনো ভেক্টর রেখাংশ, কোনো ভেক্টর যে অসীম সরলরেখার অংশ, তাকে ভেক্টরের ধারক বলা হয়। তো আমরা যদি দেখি এখানে অংশ বিশেষ, তাকে ধারক রেখা বলা হয়। তাহলে সেক্ষেত্রে এবিটা হচ্ছে ধারক বা ধারক রেখা, এটাকে ধারক বা ধারক রেখাও বলা হয়। তো ভালো করে খেয়াল করে নিও, ধারক রেখাও বলা যাবে আর ধারকও বলা যাবে। তো এবিটা হচ্ছে এখানে ধারক, কার ধারক? ইউ এর ধারক। আবার ভালো করে খেয়াল করো, এবি হচ্ছে একটা রেখাংশ, এই রেখাংশের উপরে একটা ভেক্টর আছে ইউ, তাহলে এই ইউ ভেক্টরটার ধারক রেখা এবি, ইউ ভেক্টরটার ধারক রেখা এবি। গেল ধারক রেখা। এবার যাই দিক কিভাবে নির্ণয় করব। তো আমরা এই যে এবি এর উপরে ইউ একটা ভেক্টর গতিশীল আছে, এবি এর উপরে যেহেতু ইউ একটা ভেক্টর গতিশীল আছে, এই এবি এর মধ্যবর্তী দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দুর দিক অথবা বি থেকে এ এর দিক, এটাই নির্দিষ্ট দিক, ভেক্টরের দিক। আবার ভালো করে খেয়াল করে কি বললাম, যে এবি এর দিক
এ বিন্দু হতে বি বিন্দুর দিক এবং বি এ যদি হতো তাহলে বি বিন্দু হতে এ বিন্দুর দিক। সুতরাং সদিক রেখাংশের দিক হচ্ছে প্রান্ত বিন্দু হতে মানে আদি বিন্দু হতে প্রান্ত বিন্দুর দিক। আবার ভালো করে খেয়াল করো, একটা ভেক্টর রেখার দিক হচ্ছে কি যে আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর দিক। ভালোভাবে বোঝার চেষ্টা করবা যে একটা রেখার দিক, মনে করি আমরা এবি একটা রেখা, এবি ভেক্টর এর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এ হতে বি এর দিক নির্দেশ করছে, বি এর দিক নির্দেশ করে। অর্থাৎ দেখো তীর চিহ্ন যদি এ থেকে বি এর দিকে থাকে তাহলে এ হতে বি এর দিক নির্দেশ করে। যদি এটা বি এ হতো তাহলে এর ক্ষেত্রে হতো যে বি হতে এ এর দিক নির্দেশ করে। তীর চিহ্ন যার দিকে আছে ভেক্টরের দিক তার দিকে নির্দেশ করে। আমার থেকে তোমার দিক যদি নির্দেশ করে, আমি থেকে তুমি, আমার পরে তুমি, তার উপরে তীর চিহ্ন আমার থেকে তোমার দিকে, তুমি তারপরে আমি, তাহলে তীর চিহ্ন তোমার থেকে আমার দিকে, অর্থাৎ তুমি আগে তারপরে আমি। জাস্ট এরকম দেখো, আমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে ধরো এ বি একটা রেখা, তার মানে এই ভেক্টরটা হচ্ছে এ থেকে বি এর দিকে। সি বি একটা রেখা, তার মানে হচ্ছে এই ভেক্টরটা হবে সি থেকে বি এর দিকে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এভাবে লিখি মাইনাস বি এ, তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান। একটু ভালো করে খেয়াল করো, কি বললাম? মাইনাস বি এ অর্থাৎ ঋণাত্মক সাইন যুক্ত যদি আমি কোনো ভেক্টরটা লিখি, তার মানে বুঝতে হবে যে বি থেকে এ এর দিকে বলছি তার বিপরীত দিক। আমি যেভাবে বলছি তার বিপরীত দিক, ভেক্টরটা তার বিপরীত, এই জন্য চিহ্নটা দেওয়া হয়েছে। আবার ভালো করে খেয়াল করো, যদি মাইনাস চিহ্ন দিয়ে একটা ভেক্টর লেখা হয়, তার মানে ওই ভেক্টরটার দিক যেদিকে আছে ওই দিকে না, বিপরীত দিক নির্দেশ করে। মনে থাকে জানো, এগুলো একটু ভালোভাবে লাগবে। এবারে ভেক্টরের মান কিভাবে আমরা নির্ণয় করব? ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমাদের কিছু তথ্য জানতে হয়। অর্থাৎ আমরা গতানুগতিক ধারায় একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোনো ভেক্টরকে যদি মডুলাসের মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে ওই ভেক্টরের মান পাওয়া যায়। কিন্তু আসলে এই মডুলাসের মধ্যে নেওয়ার মানেটা কি সেটা আমরা একটু দেখি। যে কোনো ভেক্টরের আদিবিন্দু আর প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরের মান বলা হয়। আবার একটু ভালো করে খেয়াল করো, ভেক্টরের মান কোন ভেক্টরের আদিবিন্দু ও প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ওই ভেক্টরের মান বলা হয়। কোন ভেক্টরের আদিবিন্দু আর প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরের মান বলা হয়। তো ভেক্টরের মানকে সাধারণত মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। ভেক্টরের মানকে এই দুইটা রেখার নাম হচ্ছে মডুলাস, আমরা একটু লিখে দিই, বা পরম মান, মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটু দেখব এটা কিভাবে প্রকাশ করা হয়। ভালো করে খেয়াল করো, তোমাদের এই ভেক্টরটা যখন এই ক্লাস ছেড়ে পরের ক্লাসে যাবা সেখানে বিশদ আলোচনা, সুতরাং এখানে হচ্ছে মৌলিক আলোচনা। এই মৌলিক আলোচনাগুলো যদি ভালোভাবে না জেনে যাও তাহলে উপরের ক্লাসগুলো অনেক কষ্ট হবে। তোমাদের এই জন্য ভেক্টরটা খুব ভালোভাবে শেখা দরকার। মনে করো এবি একটা ভেক্টর, এর মান, এবি এর মান যদি নির্ণয় করতে বলা হয় তাহলে এবি কে মডুলাসের মধ্যে নিয়ে যেতে হবে। এবি কে কি করতে হবে? মডুলাসের মধ্যে নিয়ে যেতে হবে। এবি কে মডুলাসের মধ্যে নিয়ে রিফেয়ারিং করে বা এই ম্যাজিক করে এটা ওই মডুলাসটা করবে কি ভেক্টর চিহ্নটা উঠাই নিয়ে যাবে। তার মানে দেখো এই এবি এখন এবি দ্বারা কি বোঝায়? এবি দ্বারা একটা নির্দিষ্ট রেখার দৈর্ঘ্য বোঝায়। এবি দ্বারা কি বোঝায়?
নির্দিষ্ট রেখার দৈর্ঘ্য দিতে হয়। দৈর্ঘ্য মাপতে গেলে আমার দিকের কোনো প্রয়োজন হয় না, তার মানে এটা কি রাশি? স্কেলার রাশি। এই জন্য আমরা বলতে পারি যে ভেক্টরের মান স্টার দিয়ে লিখলাম যে ভেক্টরের মান স্কেলার রাশি। ভেক্টরের মান কি রাশি? স্কেলার রাশি। তো আমরা দেখলাম কি যে একটা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব? মান বলতে বোঝায় কোন ভেক্টরের আদি বিন্দু আর প্রান্ত বিন্দু। আদি বিন্দু আর প্রান্ত বিন্দু বলতে বোঝায় প্রথম অবস্থান আর শেষ অবস্থান, প্রথম থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্বে ওই ভেক্টরের কি বলা হবে? মান বলা হবে। তো পাইলাম ভেক্টরের মানকে কি দ্বারা প্রকাশ করা হবে? মডুলাস দ্বারা প্রকাশ করা হবে। পাইলাম ভেক্টরের মানকে মডুলাস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ a b এর মান যদি নির্দেশ করতে হয় বা নির্ণয় করতে বলে তাহলে আমি কাজ করব কি a b কে মডুলাসের মধ্যে নেব, তাহলে একটা মান পেয়ে যাব। এটা হচ্ছে তোমার ভেক্টরের মান, আর ভেক্টরের মান হচ্ছে একটা স্কেলার রাশি। এবারে এই যে ভেক্টরের মানটা একটা স্কেলার রাশি গেল, এরপরে আসি আমরা একক ভেক্টর, শূন্য ভেক্টর, প্রকৃত অপ্রকৃত ভেক্টর, এই ভেক্টরগুলো একটু জানবো, তারপরে ভেক্টরের ত্রিভুজে চলে যাব। একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক, মান এবং দিক এক, অর্থাৎ কোন ভেক্টরের দৈর্ঘ্য তার মান, দৈর্ঘ্য বা মান এক, তাকেই বলা হবে একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। ভালো করে খেয়াল করবা, যে ভেক্টরের মান কি এক একক তাকে কি বলা হয়? একক ভেক্টর। যেমন এই ভেক্টরটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। আমরা যেমন একটা লিখে নিলাম, a এইটাকে বলা হয় একক ভেক্টর, b এটা একটা একক ভেক্টর, c এটা একটা একক ভেক্টর। অর্থাৎ যদি কোনো ভেক্টরের মাথায় ক্যাপ চিহ্ন দেওয়া হয়, যদি কোনো ভেক্টরের মাথায় ক্যাপ চিহ্ন দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটা একক ভেক্টর নির্দেশ করে। ভালো করে খেয়াল করবা, যদি কোনো ভেক্টরের মাথায় ক্যাপ চিহ্ন দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটা কি নির্দেশ করবে? একক ভেক্টর নির্দেশ করবে। গেল, একক ভেক্টর পেলাম। এবারে আমরা একক ভেক্টর কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব, যে একক ভেক্টর নির্ণয় করে কিভাবে। কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। কি কথাটা বললাম একটু ভালো করে খেয়াল করবা। পাওয়া যায় যে কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ওই ভেক্টর বরাবর কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। এবং সেটা কিভাবে পাওয়া যায়? দেখো, মনে করো a একটা ভেক্টর, a বরাবর একক ভেক্টরটা হবে a একক। কিভাবে পেলাম? আমি এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, আমি এই ক্ষেত্রে দেখে আসলাম ভেক্টরের মান কিভাবে বের করে? একটা ভেক্টরকে মডুলাস দিলে তাহলে ওই ভেক্টরের মান পাওয়া যায়। তো একটা ভেক্টর ছিল, এই ভেক্টরকে যদি এই ভেক্টরের মান দ্বারাই ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে এই পূর্বের ভেক্টরটা বরাবর একক ভেক্টর। অর্থাৎ এটাকে দ্বারা ভাগ করলে একটা নির্দিষ্ট ভেক্টর পাওয়া যাবে। এটাকে আমি সামনে লিখি, আর তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটার বরাবর আমি একটা নতুন ভেক্টর পেয়েছি বা এটা ভাগ করার ফলে একটা ভেক্টর পেয়েছি, সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। কার বরাবর একক ভেক্টর? সেটা হচ্ছে এই a ভেক্টর বরাবর একক ভেক্টর। সুতরাং যে ভেক্টরের মান এক একক, এই ভেক্টরের মান এক একক, অর্থাৎ নির্দিষ্ট একটা একক, এক একক তাকে একক ভেক্টর বলে। যেমন
এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এন এগুলো সব একক ভেক্টর। কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। এ ভেক্টর বরাবর যে একক ভেক্টর আছে সেটা হচ্ছে এ ভেক্টর। এবারে আমরা তোমাদেরকে শূন্য ভেক্টরটা নিয়ে একটু আলোচনা করব। শূন্য ভেক্টর, খেয়াল করো, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টরকে নির্দেশ করা হয় এভাবে, শূন্য ভেক্টরকে শূন্য দ্বারা প্রকাশ করা হয়। শূন্য ভেক্টরকে শূন্য ভেক্টর দ্বারা, ভেক্টর নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, শূন্যের নিচে করা হয়। এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে শূন্য ভেক্টরের মান শূন্য। প্রথম কথা হচ্ছে শূন্য ভেক্টরের মান শূন্য। আমরা সংজ্ঞায় দেখে আসছি যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এজন্য প্রথম হচ্ছে শূন্য ভেক্টরের মান শূন্য, এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর, এর অবস্থান নির্ণয় করা যায় না। এর অবস্থান নির্ণয় করা যায় না, যায় না। এর আদি বিন্দু ও প্রান্ত বিন্দু একই বিন্দু, মানে শুরু আর শেষ একই বিন্দু। আদি বিন্দু ও প্রান্ত বিন্দু একই বিন্দু। এর আদি বিন্দু ও প্রান্ত বিন্দু কি একই বিন্দু। আচ্ছা, এর নির্দিষ্ট কোনো দিক নেই, তবে দিক আছে, নির্দিষ্টভাবে নেই। এর নির্দিষ্ট কোনো দিক নেই। এই যে চারটা বিষয় আছে, এই চারটা বিষয় হচ্ছে শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য। এবং এই শূন্য ভেক্টরের বৈশিষ্ট্যগুলো সাধারণত পরীক্ষায় আসে, এমসিকিউতে থাকে। শূন্য ভেক্টরের মান শূন্য, এর অবস্থান নির্ণয় করা যায় না, এর আদি বিন্দু ও প্রান্ত বিন্দু একই বিন্দু, এর নির্দিষ্ট কোনো দিক নেই। তো ধন্যবাদ সকলকে।